আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংরেজি ক্লাসে। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আজকে আলোচনা করব সবচেয়ে ইংরেজির গুরুত্বপূর্ণ টপিকস, যেটা টেন্স। ঠিক আছে, যেটাকে বাংলায় বলা হয় কাল। মনে রাখতে হবে, আমরা যখন ফ্রি হ্যান্ড লিখতে যাই কিংবা অন্যান্য বিষয়গুলোকে ইংরেজিতে খুব ভালোভাবে বলতে যাই কিংবা যেটাই করতে যাই না কেন, প্রথম ভিত্তি হিসাবে যে ব্যাপারটা আমার লাগবে সেটা হচ্ছে টেন্স। তো আমরা আজকে এই টেন্স নিয়ে একটু আলোচনা করব, যেটার মাধ্যমে আপনি হেল্প হবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে কিংবা আদার্স প্রত্যেকটা বিষয়ে আপনি লিখতে এবং বলতে সাহায্য করবে। তো আমরা টেন্সটাকে খুব সহজে সাবলীল ভাষায় অল্প কিছু বিষয়গুলোকে নিয়ে আমরা টেন্সটাকে সম্পূর্ণ আলোচনা করে দেখাবো। তো দেখবেন আজকে, তো টেন্সের কাকে বলে কি, এগুলো এগুলো আসলে আমাদের খুব বেশি কাজে লাগে না। আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো নিয়ে আমরা সরাসরি আলোচনা করছি। তো সবাই এটা জানেন যে টেন্স হচ্ছে যে মোট 3 প্রকার। আমি সরাসরি প্রকারভেদ থেকেই শুরু করব। তো খেয়াল করবেন, তো আমরা প্রথমে বলছিলাম যে এই যে টেন্স আছে, এই টেন্সটাকে আমরা ভাগ করছিলাম কয় ভাগে? 3 ভাগে ভাগ করছিলাম, তাই না? তো 3 ভাগে কোনটা কোনটা? একটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, তাই না? প্রেজেন্ট টেন্স বলছিলাম, যেটাকে আমরা বাংলায় বলছিলাম বর্তমান কাল, বর্তমান কাল। পাস্ট টেন্স, পাস্ট টেন্স, যেটাকে আমরা বলছিলাম কি অতীত কাল, তাই না? অতীত কাল। এবং আরেকটি টেন্স আছে, সেটা হচ্ছে কি ফিউচার টেন্স, ফিউচার টেন্স, যেটাকে আমরা বলছিলাম কি ভবিষ্যৎকাল। তাহলে কথা হচ্ছে যে আমাদের কিন্তু টেন্সটা মূলত এই 3 প্রকার। তো এই 3 প্রকার টেন্স থেকেই আমাদের টোটালি মোট 4টা করে টেন্স আসছে, যেমন প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা, মোট 3 4 12টা টেন্স আছে সব মিলায়। তো এই 12টা টেন্স থেকেই মূলত আমাদের প্রত্যেকটা বিষয় আসে আর কি। তো আমরা সরাসরি এই টেন্স গুলার যে 4টা করে যে গঠন আছে কিংবা এদের যে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব কোনটা কি টেন্স। তো আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সের যে 4টা আছে বা প্রত্যেক টেন্সে যে 4টা করে আছে সেগুলা কি সেটা দেখবো। হ্যাঁ, যেমন ফার্স্ট আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা পাস্ট ইনডিফিনাইট বা ফিউচার ইনডিফিনাইট। ইনডিফিনাইট সবার ক্ষেত্রে কিন্তু হয় ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, সেটা হতে পারে প্রেজেন্ট, সেটা হতে পাস্ট, সেটা হতে পারে ফিউচার। প্রত্যেকটারই আমাদের হয় কি ইনডিফিনাইট টেন্স। 2 নম্বর যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, যেটা চলমান বলে থাকি, যেটা চলছে এরকম আর কি, বা চলছিল বা চলবে এরকম অর্থ। তারপর পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, ঠিক আছে? এটা হতে পারে প্রেজেন্ট, হতে পারে পাস্ট, হতে পারে ফিউচার। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রকৃতপক্ষে আমাদের এই 4টা টেন্স কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রেজেন্ট হতে পারে কিংবা পাস্ট কিংবা ফিউচার, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা এই টেন্সগুলা আসলে আমাদের কাজে লেগে থাকে। তো আমরা এখন ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকটা বিষয়কে আমরা একটু সহজে বলার চেষ্টা করবো, একটু সাথে থাকবেন। তো দেখবেন আমরা প্রথমে আলোচনা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট বলে থাকি আর কি। তো আমরা বলবো এখন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই না, এর সিম্পল একটা গঠন আছে। সেটা কি গঠন? যেটা আছে সেটা এরকম যে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, যেটা ভার্বের অবশ্যই একটা প্রথম রূপ হবে, অথবা একটা কি থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন। হ্যাঁ, তবে একটা কথা বলি, অবজেক্ট আর এক্সটেনশন মোটেই এক জিনিস না। এটা অবশ্য আমাদের পরবর্তী কোনো একটা ক্লাসে আমরা দেখাবো, সেটা অবজেক্ট আর এক্সটেনশনের মধ্যে পার্থক্যটা কোথায়। আচ্ছা, তো এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ, এটাই কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এছাড়াও কয়েকটা ভাবে আপনি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চিনতে পারেন, যেটা এরকম হতে পারে চিরন্তন সত্য, চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে সেইগুলা কিন্তু সব সময় আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। চিরন্তন সত্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাছাড়া কোনো যেটা বিখ্যাত কোনো ব্যক্তির উক্তি, হ্যাঁ, বিখ্যাত কোনো ব্যক্তির
সত্য উক্তি যেগুলো, হ্যাঁ, বিখ্যাত ব্যক্তিদের যে সব উক্তিগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যায়। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক কথা। আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে যে ডু ডাজ থাকতে পারে, হ্যাঁ, যদি কখনো হয় ডু অথবা ডাজ যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কিন্তু এখানে হবে। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট চেনার বেসিক কিছু নিয়ম, হ্যাঁ, চিরন্তন সত্য বাক্য, বিখ্যাত ব্যক্তিদের উক্তি, ডু বা ডাজ থাকা, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা এর কিছু উদাহরণ দিয়ে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে, হ্যাঁ। চিরন্তন সত্য বাক্যটা আমরা দিয়ে বোঝাই, যেন আমি উদাহরণ দিয়ে বলি একটা। আমরা বললাম the earth the earth moves, হ্যাঁ, moves round the sun, round the sun, হ্যাঁ, the earth moves round the sun, তার মানে সূর্যকে কেন্দ্র করে কিন্তু পৃথিবী ঘুরছে। তো এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, হ্যাঁ। যেহেতু চিরন্তন সত্য কথা, সেক্ষেত্রে অবশ্যই এটা কি টেন্স অবশ্যই হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তার মানে যেগুলা চিরন্তন সত্য কথা, সেগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। একটা কথা মনে রাখতে হবে যে এই যে ভার্বটা আছে মুভ, এটাতে কিন্তু এস বাই এস যুক্ত হয়েছে, এটা একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। তাহলে সেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইজিলি বলতে পারি, হ্যাঁ। আবার এমন হয়, যদি বলি হি হি মেক্স, হি মেক্স এ কেক। তো আমরা এই যে মেক্স, হি আছে আর মেক্স আছে না, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু পরের যে ভার্ব থাকে এর সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এইরকম এস বা ইএস যুক্ত হওয়ার যে ব্যাপারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের কি হয়, এটা প্রেজেন্ট টেন্স হয়। এটা হচ্ছে বিষয়। আরেকটা যদি আমরা বলি 3 নাম্বার, আকবর ইনোভেটস বাংলা ইয়ার্স, বাংলা সম্রাট আকবরের নাম আপনারা সবাই শুনছেন। তো এই যে সম্রাট আকবর, উনি কিন্তু এই যে বাংলা যে বছর ইনি কিন্তু চালু করে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য কথা, তাই না? ওই জন্য আমরা বলছিলাম এই যে ইনোভেটস আছে না, এটা চালু করার অর্থে বোঝাই। তো ইনোভেটস এর একটু খেয়াল করবেন ইএস যুক্ত আছে, তার মানে এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে আমি আশা করি এই যে 3টা উদাহরণ দিলাম, আপনি ইজিলি আপনি বুঝতে পারছেন যে এটা কিভাবে আসলে এটা হয়। যে সাবজেক্ট, একটা সাবজেক্ট, একটা ভার্বের প্রথম রূপ, একটা অবজেক্ট বা এক্সটেনশন থাকে। তো এইটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সহজ উপায়। আমি আশা করি আপনি প্রেজেন্ট ইনডিফিনাইটটা বুঝতে পারছেন। তো আমরা এখন নেক্সট টেন্সে চলে যাব, 2 নাম্বার যেটা, সেটা আমরা আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। এবার কথা বলবো আমরা যেটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা চলমান অর্থে, হ্যাঁ, বর্তমান চলমান অর্থে প্রকাশ করে, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমি একটু প্রথমে গঠনটা বলি, এই গঠনটা স্ট্রাকচারটা কি আসলে। এর গঠনটা আসলে এরকম হবে যে একটা সাবজেক্ট থাকবে প্লাস এম অথবা ইজ থাকবে অথবা আর থাকবে, তারপরে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, তারপরে একটা অবজেক্ট অথবা এক্সটেনশন, ঠিক আছে? তো এরকম, তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর থাকবে, তারপর ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে, তারপর কিন্তু অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। আমরা যেমন বলতে পারি, এরকম বলতে পারি, আমরা উদাহরণ যদি দিই, আমরা বলতে পারি দে দে আর প্লেইং ক্রিকেট, হ্যাঁ। তো এখন এই বাক্যটাতে আমরা একটু খেয়াল করি। তো এই যে দে আমরা বসাইছিলাম, তাই না, এই যে দে, দে কিন্তু একটা সাবজেক্ট। দে কিন্তু একজন না, অনেক অর্থে বোঝায়, আর অনেক যখন ব্যক্তি বোঝাবে তখন কিন্তু অবশ্যই আর হবে, হ্যাঁ। একজন যখন বোঝায় সেক্ষেত্রে ইজ হবে অথবা এম হবে। যেমন আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আমি আই থাকলে আমাদের এম বসাবো আমরা, ঠিক আছে। যেমন আমি বলি আই এম আই এম প্লেইং ক্রিকেট, একই ধরনের বাক্য, কিন্তু এখানে এম হয়েছে কারণ আমার নিজের ক্ষেত্রে, ঠিক আছে, ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমাদের এম ব্যবহার করা হবে। কিন্তু যদি এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে, যেমন তারা কিংবা অনেকজন অর্থে প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর হবে, হ্যাঁ, একটু বুঝে দিতে হবে, এটা আন্দাজ দিলে কিন্তু হবে না। কিন্তু আমি যদি বলি হি ইজ প্লেইং, হ্যাঁ, হি ইজ প্লেইং ক্রিকেট, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে,
যে আমি যখন বললাম যে হি ইজ, হির পরে সবসময় কিন্তু ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেগুলোর পরে সেক্ষেত্রে আমাদের ইজ ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে প্লুরাল থাকলে আর, নিজের ক্ষেত্রে বললে অ্যাম, এবং সিঙ্গুলার নাম্বার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরকম থাকলে হি সি থাকলে এক কথায় এগুলোর ক্ষেত্রে ইজ ব্যবহার করা হয়। তো ব্যাপারটা এরকম। তো প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে দে, আই, হি এগুলো সব সাবজেক্ট। তো এই যে এম এজ আর এর মধ্যে আমাদের যেগুলো ব্যবহার করে আমরা একটা ভার্বের সাথে আইএনজি, আমরা প্লের সাথে সব সময় আইএনজি যুক্ত করছি, সব জায়গায় আইএনজি যুক্ত করছি। আর অবজেক্ট বা এক্সটেনশনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এই যে 1 2 3 4 চারটা পার্ট, 1 2 3 4 চারটা পার্ট, এইভাবে কিন্তু আমি ইজিলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সহজেই কিন্তু এটা নির্ণয় করতে পারি। তো আমি আশা করি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারছেন। তো আমরা এবার নেক্সট টেন্সে যাব, যেটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করার সময় একটা বিষয় মনে রাখতে হবে, সেটা কিন্তু প্রেজেন্ট গুলার মধ্যে খুব বেশি একটা কাজে লাগে এমন একটা টেন্স। যেমন আমরা বলি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমি সরাসরি গঠন বলি, তাহলে সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, সে সাবজেক্ট থাকবে একটা, একটা হ্যাভ অথবা হ্যাজ থাকবে, আবার ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। হ্যাঁ, তৃতীয় ভার্বের তৃতীয় মানে মানে কোনটা, পাস্ট পার্টিসিপল যে রূপটা, সেটাকে আমরা ভার্বের তৃতীয় রূপ হিসাবে কাউন্ট করতেছি। যেমন আমরা একটা উদাহরণ দিই, আমরা বললাম উদাহরণ হিসাবে হি হি হ্যাজ ওয়ান্টেড, হি হ্যাজ ওয়ান্টেড গোল্ডেন এ প্লাস, হি হ্যাড গোল্ডেন এ প্লাস। তাহলে হি হ্যাজ ওয়ান্টেড গোল্ডেন এ প্লাস, তাই না? এই যে বাক্যটা আমরা লিখলাম, তো এই বাক্যটাতে হি কিন্তু একটা সাবজেক্ট, হি কি একটা সাবজেক্ট, হ্যাজ যে ব্যাপারটা এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, যেটা আমরা এই যে পারফেক্ট টেন্স থেকে যে ব্যাপারটা নিয়েছি এটা অক্সিলারি ভার্ব। এটা কি একটা ভার্ব, ভার্বের তৃতীয় নাম্বার। আমরা সবাই জানি যে ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। হ্যাঁ, এটা আমরা যখন ভার্বেল লিস্ট পড়ি, তো ভার্বেল লিস্টটা কিন্তু থেকে আমরা পড়ছি এটা ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, তাই না? এটা ভার্বের প্রথম রূপ, এটা দ্বিতীয় নম্বর রূপ, এটা তৃতীয় নম্বর রূপ। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর রূপটা কিন্তু একই হয়, পাস্ট আর পাস্ট পার্টিসিপল রূপটা। তাহলে আর বাকিটুকু আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করছি বা এক্সাম্পল হিসেবে কাউন্ট করছি, যেটাই হোক। তো সাবজেক্ট, তারপরে আমরা অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব কি বসাচ্ছি, এই তিনটা বেসিক যে ব্যাপারটা আছে, এই তিনটা থেকে কিন্তু আমরা এক্সাক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইজিলি চিনতে পারি। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা এরকম লিখতে পারি, আমি যদি যদি বলি আরেকটা উদাহরণ যদি দিই, she has she has made, হ্যাঁ, she has made a cup of tea, she has made a cup of tea, এই একটা উদাহরণ দিলাম আমরা। হ্যাঁ, she কিন্তু একটা সাবজেক্ট, has আমরা বসাইছি, she has made, make, made, made, তাই না? এটাও কিন্তু একটা V3, দা এ কাপ অফ টি। সো আমরা ইজিলি বলতে পারি এখন সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে ব্যাপারটা হয়, সেটা আসলে এই যে রুলসটা আছে এই রুলসটা কিন্তু ফলো করে। সুতরাং আপনি যখন ইংরেজিতে ফ্রি হ্যান্ড লিখতে যাবেন তখন কি করবেন, অবশ্যই এই পারফেক্ট টেন্স যখন লিখতে হবে বা প্রেজেন্ট টেন্স যখন লিখবেন আপনি, অবশ্যই এই রুলসটা কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তো সুতরাং আমি আশা করি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইজিলি বুঝতে পারছেন। তো এখন যেটা আমরা যাবো সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা আমরা বলছি, সেখানে কিন্তু আমাদের গঠন হিসাবে থাকে এরকম সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে? তারপর কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সিন্স অথবা ফর, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, যেটাই বলেন না কেন। আচ্ছা, তাহলে নতুন একটা কথা কিন্তু আমরা এর মধ্যে নিয়ে আসছি, সেটা কি, সেটা হচ্ছে কি সিন্স অথবা ফর, এটা কিন্তু অবশ্যই। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে ফিক্সড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি নির্দিষ্ট কিছু থাকে, নির্দিষ্ট থাকলে সেক্ষেত্রে আমরা সিন্স বলবো, এবং অনির্দিষ্ট কিছু থাকলে আমরা ফর বলবো। অনির্দিষ্ট কিছু থাকলে আমরা কি বলবো, আমরা কিন্তু সেখানে ফর বলবো। সিন্স এবং ফর আমরা এই অর্থে ব্যবহার করবো।
সিন্স এবং ফর এই অর্থে আমরা ব্যবহার করব। তো যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি বললাম ইট হ্যাজ বিন রেইনিং রেইনিং সিন্স মর্নিং এর বাংলা কি? এর বাংলা হচ্ছে যে সকাল হইতে বৃষ্টি হইতেছে, তাই না, বা হচ্ছে। এই সকাল হইতে যে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু একটা সময়, একটা নির্দিষ্ট একটা সময় আছে যে মর্নিং মানে সকাল থেকে। তো এই যে নির্দিষ্ট অর্থে যদি প্রকাশটা আসলে করে, তাহলে সেক্ষেত্রে সিন্সটা ব্যবহার করা হবে। এটা একটা বিষয়। আবার আপনি যদি কোনো ফরের কথা বলেন, তাহলে আমি এরকম বলতে পারি যে ফর যখন বলবো আমরা, সেটা বলতে পারি হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। আমি বলতে পারি হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, তাই না? 2 hours, তাহলে মানে যখন আমরা কোন 2 ঘন্টা আসলে সে পড়ে, সে 2 ঘন্টা পড়ে, সে দিনে হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে পড়ছে। তো এই যে সে 2 ঘন্টা ধরে পড়ছে, কিন্তু কোন 2 ঘন্টা, কখন 2 ঘন্টা পড়ছে, এটা কিন্তু নির্দিষ্ট বাচক না। তাহলে সেক্ষেত্রে অনির্দিষ্ট অর্থে আমরা কি বসাবো? আমরা অনির্দিষ্ট অর্থে আমরা ফর বসাবো। তাহলে এই গেল আমাদের সিন্স ফরের যে ব্যাপার। সেক্ষেত্রে এই দুইটা নিয়ম কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে আমাদের কি হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, সেক্ষেত্রে সিন্স এবং ফর এই ব্যাপারটা আসে। সাবজেক্ট হিসাবে তো আমরা যেকোনো একটা বসাতেই পারি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন একটা বসাবো, ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর, তারপর অবজেক্ট বেস নেশন। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এবার আমরা যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেটার কথা বলবো, এটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের কথা বলবো। একটু খেয়াল করবেন, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা কথা বলবো, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় কি, সেটা হচ্ছে আমাদের গঠনে থাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে কত, ভার্বের যে পাস্ট ফর্মটা আছে না, 2 নম্বর যে ফর্মটা আছে, সেটা কিন্তু এটা V2 হয়, ঠিক আছে? তো একটু খেয়াল করতে হবে, যেটা আমি বলি এরকম, হি 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 প্লেড ফুটবল, তাই না? হি প্লেড ফুটবল। যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা একটা ভার্বের দ্বিতীয় রূপ, এটা কি একটা অবজেক্ট। দ্যাট মিনস আমাদের যখন আমরা এটা উত্তর বলবো, তখন কিন্তু এই যে এই রুলসটা কিন্তু আমাদের ফলো করতে হচ্ছে। তো আমরা হি প্লেড ফুটবল, এটা কিন্তু আমরা করতে পারছি। তারপর বললাম আই ওয়ান্টেড এ প্লাস, আমি এ প্লাস চেয়েছিলাম। তাহলে এখানে সাবজেক্ট, একটা ভার্ব টু, তার মানে এই যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু আমরা ইজিলি পাস্ট ইনডিফিনাইট টেন্সটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে আমরা পারি। তো আমি আশা করি আপনি পাস্ট ইনডিফিনাইট টেন্স যে ব্যাপারটা, আমি সংক্ষেপে খুব সহজে এটা বোঝাতে পারছি। এবার আমরা আসবো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা, সেখানে আমরা আসবো। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, একটু খেয়াল করবেন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যে ব্যাপারটা আমরা বলবো, সেটা আসলে শুরু করবো আমরা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, ওকে। তো আমরা গঠন হিসেবে যদি বলি, থাকবে আমাদের সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, ওকে, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, প্লাস কি হবে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন, ওকে। আচ্ছা, তাহলে এই যে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যাপারটা আমাদের আছে, একটু খেয়াল করতে হবে। সেটা আমরা এরকম বসাবো। একটা উদাহরণ দিই, আমরা বললাম দে ওয়ার গোয়িং টু মার্কেট, তাই না? এই যে আমি একটা বাক্য লিখলাম, দে ওয়ার গোয়িং টু মার্কেট, তার মানে এই যে দে, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তারপর ওয়াজ অথবা ওয়্যার, আমরা বললাম যে যখনই অনেকে অর্থে বসবে, তখন কিন্তু ওয়াজ হবে না, একাধিক মানে প্লুরাল যখন বসবে, তখন কিন্তু ওয়্যার হবে। তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি আমরা, আর কিন্তু তারপর আমরা অবজেক্ট বেস নেশন দিয়ে দিচ্ছি। তার মানে আমরা এই যে ব্যাপারটা আছে, ফার্স্ট যে ব্যাপারটা, তার সাথে কিন্তু আমরা ম্যাচ করে বিষয়টাকে আমরা লিখলাম। 2 নম্বরের কথা আমরা বলি, যদি বলি she was she was she was making a
স্পাইসি ফুড। হ্যাঁ, তাহলে আমরা শি ওয়াজ মেকিং স্পাইসি ফুড, সে একটি খুব মশলা জাতীয় যে খাবার সেটা তৈরি করছে, এরকম কিছু। হ্যাঁ, তাহলে আমরা বোঝাতে পারি মেক আছে, মেকিং বসাবো আমরা, সরি মেকিং বসাবো কেন, আমাদের ভার্বে টাইম। ওকে, এটা সাবজেক্ট ছিল শি, ওয়াজ হিসাবে আমরা এই যে ওয়াজ অথবা এর মধ্যে আমরা ওয়াজ ব্যবহার করছি, ভার্বের সাথে আইন যুক্ত, ওকে দিছি আমরা, এবং বাকিটুকু যে অবজেক্ট আছে সেটা কিন্তু আমরা দিছি। তাহলে অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি আমাদের অনেকটা ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু পার্থক্য এখানে ছিল আমাদের am is are, জাস্ট এখানে was were, বাকিটুকু কিন্তু অনেকটা সেম। তো সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা সহজেই এইভাবে বলতে পারি। আমি আশা করি আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারছেন। এবার আমরা যে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমরা বলছিলাম কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তো এই যে পাস্ট পারফেক্ট টেন্সের যে কথাটা আমরা বলছিলাম সেটা আমরা এখন লিখবো past perfect tense। ওকে, past perfect tense এ ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, সেখানে আমাদের গঠন লিখবো আমরা, সেটা কি ছিল আমাদের? সাবজেক্ট ছিল, তাই না? প্লাস কি? প্লাস ছিল আমাদের, প্লাস বলতে পারি আমরা হ্যাড, তাই না? প্লাস কি? ভার্বের তৃতীয় রূপ, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এই যে সাবজেক্ট বসালাম আমরা, সাবজেক্ট দেওয়ার পরে হ্যাড প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, এরকম যদি আমি একটা উদাহরণ দিই, আমি যদি বলি এরকম রহিম, রহিম হ্যাড, রহিম হ্যাড মেড এ, কি বলা যায়, রহিম হ্যাড মেড এ কাপ অফ টি। ওকে, তার মানে এই যে সাবজেক্ট রহিম, তাই না? সাবজেক্টটা কিন্তু সাবজেক্ট, হ্যাড আমি একটা দিছি, ভার্বের তৃতীয় নাম্বার রূপ দিছি, অবজেক্ট অথবা এক্সটেনশন বসাইছি। তার মানে যখনই আমি পারফেক্টনেস লিখতে যাব, তাহলে এই যে ব্যাপারটাকে আমি বললাম, তাহলে সেই রকম ভাবে আমাদেরকে ইজিলি লিখতে পারলাম। তাহলে আমি আশা করি যে পাস্ট পারফেক্টনেস যে ব্যাপারটা আছে, যেটা আপনি খুব সহজেই এই ফরম্যাটে আপনি লিখতে পারবেন। তাহলে আমরা এটা বললাম হচ্ছে কি ক্ষেত্রে? আমরা পাস্ট পারফেক্ট টেন্স কথা ক্ষেত্রে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একটু খেয়াল করবেন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, সেটা কি? সেটা আমরা বলতে পারি গঠনের মধ্যে বলতে পারি এভাবে, সেটা ছিল আমাদের এরকম সাবজেক্ট প্লাস আমরা বলতে পারি হ্যাড বিন। হ্যাঁ, হ্যাড বিন, আগেরটা ছিল হ্যাড, এবার কিন্তু হ্যাড বিন। ওকে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স অথবা ফর, এখানেও কিন্তু সেটা, হ্যাঁ, সিন্স অথবা ফর প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে, তো আমরা অলরেডি নির্দিষ্ট অনির্দিষ্ট যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো আমি একটা উদাহরণ দিই, আমি বলি 1 নাম্বার, আই আই অথবা he had been learning, he had been learning English, he had been learning English for 2 hours, তাই না? তাহলে আমি বললাম যে he had been learning English for 2 hours, সে 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতে যাচ্ছিল, পাস্ট টেন্সে যেহেতু। ওকে, তাহলে এখানে সাবজেক্ট হি, আমাদের হ্যাড বিন যে ব্যাপারটা এটা তো আমরা দিছি, ঠিক আছে? তো তারপর আছে আমাদের ভার্বের সাথে আইএনজি আমরা দিছি, এটা আমরা এক্সট্রা হিসাবে সিন্স অথবা ফর এর মধ্যে আমরা ব্যবহার করছি, আমরা একটা অবজেক্ট ব্যবহার করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এই যে ব্যাপারটাকে আমরা বললাম সাজাই লেখাটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে আপনি যখন পাস্ট টেন্সের উত্তর লিখতে যাচ্ছেন, তাহলে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে যে যখন কোনো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, কোনো একটা স্টোরি রাইটিং লিখতে হয়, ম্যাক্সিমাম কিন্তু আমাদের পাস্ট টেন্সে লিখতে হয়। তো পাস্ট প্রেজেন্টে একরকম যদি করে ফেলি তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। তো আগে গল্পটা বুঝে সেই রকম ভাবে ফ্রি হ্যান্ডটা যখন অ্যাপ্লাই করা হবে, অবশ্যই যাতে এই টেন্সের যে ব্যাপারগুলো আছে এগুলো ঠিক থাকে। তাহলে আমি আশা করি এই পাস্ট যে ব্যাপারগুলো আছে পরবর্তীতে আপনি এই রুলসগুলো ইউজ করে পাস্টের ব্যাপারটা আপনি ক্লিয়ার করতে পারবেন। তো আমরা এখন আলোচনা করবো যেটা ফিউচার টেন্স নিয়ে। ওকে, তো ফিউচার যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনাইট নিয়ে কথা বলবো প্রথমে।
ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, তো ফিউচারে যে ব্যাপারটা আমি বলি, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট টেন্স একটু খেয়াল করবেন। ফিউচার ইনডিফিনাইট টেন্সটা কি আসলে, তাই না? ভবিষ্যৎ, বর্তমান, মানে যেটা একদম ভবিষ্যতের জেনারেল মোড যেটাকে বলা যায়। তো আমরা গঠন হিসাবে যখন আমরা বলবো এটাকে, আমরা বলবো এরকম সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল থাকবে, তারপরে ভার্বের প্রথম রূপ থাকবে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। ঠিক আছে, তার মানে শ্যাল অথবা উইল থাকবে। আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট শিখছিলাম সেখানে কিন্তু কোনো রকম অক্সিলারি ভার্ব ছিল না, ডু ডাজ কে নিয়ে আসতে হচ্ছিল কিংবা এস বা ইয়ে যুক্ত করতে হচ্ছিল, পাস্টে কিন্তু সরাসরি ভার্বের দ্বিতীয় নম্বরের উপর ছিল। কিন্তু ফিউচার যখন ইনডিফিনাইট আমি করতে যাচ্ছি তখনই কিন্তু একটা বিষয় একদম লক্ষণীয়, সেটা কিন্তু শ্যাল অথবা উইলের ব্যাপারটা কিন্তু আসছে, অক্সিলারি ভার্ব আছে। যেমন কি আই উইল গো, আই উইল গো, তাই না? এটা সিম্পল একটা ওয়ার্ড হতে পারে। তো সেন্টেন্স হতে পারে এরকম ভাবে যে আমি, আইটা হচ্ছে কি সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাতে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল মধ্যে একটা ইউজ করছি, আর এখানে কিন্তু আমরা একটা ভার্ব ব্যবহার করছি। এখানে যদি আমাদের কিছু অবজেক্ট আমি ব্যবহার করিনি, আপনি করতে পারেন আই উইল গো টু স্কুল অথবা কলেজ, হ্যাঁ, অথবা কলেজ, যেটাই হোক। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম যে আমাদের যে টোটাল যে ফরম্যাটটা আছে, তার ফরম্যাটটা আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আপনি খুব ইজিলি সব প্রশ্নগুলাই সঠিকভাবে উত্তর করতে পারবেন। তো আমি আশা করি আপনি পাস্টের যে ব্যাপারটা আছে এটা কিন্তু ক্লিয়ার হয়েছে, ফিউচারের যে ব্যাপারটা ইনডিফিনাইটের ব্যাপার আছে এটা ক্লিয়ার হয়েছে। তারপর আমি একটা রোজ আরেকটা উদাহরণ দিয়ে দিই এখানে। আমি বললাম শি, হ্যাঁ, শি শ্যাল, শি উইল কুক ফুড ফর মি, she will cook for me, সে আমার জন্য, she will cook food for me, সে আমার জন্য কি রান্না করবে, সে আমার জন্য রান্না করবে। এটা কিন্তু একটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, এটা ভার্ব, এটা আমাদের বাকিটুকু অবজেক্ট এক্সটেনশন। তো আমি আশা করি আপনি এই ফরম্যাটে ফিউচার ইনডিফিনাইট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ইজিলি লিখতে পারবেন। তো আমাদের ফিউচার ইনডিফিনাইট এখানে আমরা শেষ করছি। তো আমাদের এবার আসছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা বললাম, তো আমি যদি গঠনের কথা বলি, তো প্রথমে আমাদের আসবে এরকম সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা কি বলবো আমরা এখানে উইল বি। ওকে, তারপর কি ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস থাকলেই কিন্তু আইএনজি, সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেই কিন্তু ভার্বের আইএনজি, সহজ কথা। যখনই আমি কন্টিনিউয়াস নিয়ে কথা বলবো তখনই ভার্বের সাথে আইএনজি ব্যাপারটা হবে। তাহলে আমাদের এটা কি লিখবো আমরা, অবজেক্ট অথবা এক্সটেনশন। ওকে, তাই আমরা এটা বলবো। বলার পরে নেক্সট যে কথা আমি বলি, আমরা বললাম যে দে, অথবা বলি আমরা they will be they will be running, they will be running a moment, ঠিক আছে, অথবা they will be running, যেটাই হোক না কেন। তো আমি এই বাক্যে দে সাবজেক্ট, উইল বি শ্যাল বি আমি একটা ইউজ করছি, ভার্বের সাথে আমি আইএনজি ইউজ করছি, অবজেক্ট এক্সটেনশন ইউজ করছি। তার মানে আমাদেরকে ওই রকম অর্থ প্রকাশ করতে হবে যে রকম অর্থ আসলে প্রকাশ পায়। যেমন আমি ভবিষ্যতে ওই কাজটা করতে মানে করব, আমার কাজটা চলছে বা চলবে, আমার চলবে, কাজটা চলবে, এরকম অর্থ যখনই আসবে সেখানে আমরা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব। গেল এটা। আমি যদি বলি আরেকটা কথা, যদি বলি I shall be, I will be, I will be going there, I will be going there, এটাও কিন্তু সেম সাবজেক্ট, একটা শ্যাল বি উইল বির মধ্যে একটা লিখছি আমরা ভাবে আইএনজি প্লাস অবজেক্ট এক্সটেনশন।
তাহলে কথা হচ্ছে যে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এই রুলস যে ব্যাপারটা থাকে ওইটার মধ্যে করে কিন্তু এইভাবে লিখছি, হ্যাঁ। তবে যখন আমরা কথা বলতে যাই, যদিও বা কথা বলার সময় টেন্স অতটা না মানলেও হয়, এক একজন এক এক রকম স্টাইলে কথা বলে, কেউ আমেরিকান স্টাইলে কথা বলে, কেউ ব্রিটিশ স্টাইলে কথা বলে, যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে যখন আমরা বাঙালি, তো আমরা বাঙালি, আমরা টেন্সটা আসলে ফলো করি, আমরা টেন্স ফলো করি বলি, কিন্তু বাইরের দেশে ওরা তো টেন্স ফলো করে কথা বলে না। কিন্তু সেন্টেন্স মেকিং এর সময় সেক্ষেত্রে যাতে একটা সুন্দর গোছানো সেন্টেন্স হয়, সেক্ষেত্রে এই টেন্সের বিষয়গুলো কিন্তু অবশ্যই থেকে মানতেই হবে। না হলে সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি হ্যান্ডে ভালো মার্ক পাবেন না পরীক্ষাতে। যখন আমরা ফ্রি হ্যান্ড লিখি এগুলো ভালো কিন্তু করা সম্ভব না। তো এইটা গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপার। তো আমি এখন আলোচনা করবো যেটা, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। খুব শেষের দিকে চলে আসছে আমাদের প্রায়, তো আমরা একটু ধৈর্য ধরে দেখবেন একটু। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, তো এই যে সেন্টেন্সের ব্যাপার, এই যে টেন্সের যে ব্যাপারটা আছে সেটা আমরা কি লিখবো, যে গঠন যে ব্যাপারটা দেখাবো সেখানে এরকম থাকবে, সাবজেক্ট প্লাস এখানে থাকবে আমাদের শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, উইল হ্যাভ প্লাস কি লিখবো আমরা, ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। একটা বিষয় খেয়াল করছেন, সেটা আছে পারফেক্ট থাকলেই কিন্তু ভার্বের তৃতীয় রূপ ফিক্সড। যখন দেখেন যে আপনার কি আছে, পারফেক্ট আছে, তখন কিন্তু ভার্বের তৃতীয় নম্বর রূপটা ফিক্সড। তো ওই জন্য এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে কখন ভার্বের তৃতীয় নম্বর রূপ হয়, কখন দ্বিতীয় রূপ হয়, এগুলো একটু দেখতে হবে। তো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় ফিক্সড, সেটা কি, ভার্বের তৃতীয় নম্বর রূপ। যেমন আমি বললাম আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ কি, কুকড বিরিয়ানি। হ্যাঁ, তো এই যে একটা বাক্য লিখলাম আমি, তাই না, একটা সেন্টেন্স লিখলাম, তো এখানে আইটা কিন্তু এখানে সাবজেক্ট, শ্যাল হ্যাভ আমি ইউজ করছি এখানে, কুকড ভাবে তৃতীয় নম্বর রূপ, আর অবজেক্ট হিসেবে আমরা এটা ইউজ করছি। সো দ্যাট মিন্স আমাদের এই যে উপরের যে আমি যে গঠনটা লিখছি সেই অনুযায়ী আপনাকে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের যে ব্যাপারটা আছে এটাকে লিখতে হবে। তো আমি আশা করি আপনি ইজিলি এটা বুঝতে পারছেন, এটা উদাহরণ সহ। তো আমি লাস্ট যে টেন্সটা সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি এখন। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখছেন। তো লাস্ট যে ব্যাপারটা, ছোট্ট একটা বিষয় হয়ে আমাদের শেষ হয়ে যাবে। তো সেটা কি আমাদের, সেটা আছে আমাদের ফিউচার পারফেক্ট, হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট টেন্স, টেন্স নাম্বার 12, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সেটার গঠন কি, সেটার গঠন আসলে এরকম যে সাবজেক্ট থাকবে, আবার সেই শ্যাল হ্যাভ বিন, এবার কিন্তু নতুন কথা কি, শ্যাল হ্যাভ বিন, হ্যাভ, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস কন্টিনিউয়াস, তাই না, কন্টিনিউয়াস মানে কি বললাম, ভার্বের সাথে আইএনজি, আবার সেই সিন্স ফর, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কিন্তু আবার কি সবসময় কি ইউজ করছিলাম আমরা, সিন্স ফর ইউজ করছিলাম, আবার কি প্লাস অবজেক্ট। তার মানে কন্টিনিউয়াস থাকলেই ভার্বেটা আইএনজি যুক্ত, আবার সিন্স ফর তো তখন থাকে যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো বিষয়টা অনেকটা এরকম। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে আমি আসলে যখন টেন্সের কথা বলছি তখন ওই অনুযায়ী আমাকে একটা সেন্টেন্স মেক করতে হবে। যেন আমি বলি, আমি বললাম আই শ্যাল হ্যাভ বিন, I shall have been লার্নিং। কেন লার্নিং? কারণ আমরা বললাম যখনই থাকবে আমাদের শ্যাল হ্যাভ বিন, মানে যে কটা আমরা বলছিলাম পারফেক্ট কন্টিনিউয়াস, তখনই কিন্তু ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আমাদের আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, ইংলিশ ফর 5 ইয়ার। তো এই যে ব্যাপারটা আমি লিখলাম, আই শ্যাল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তার মানে এই যে আমি টোটাল যে ব্যাপারটা দেখালাম সেখানে আই কিন্তু সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন আমি ইউজ করছি, শ্যাল হ্যাভ বিন অনেক বড় অক্সিলারি ভার্ব, তারপরে কি ভার্বটা আইএনজি দিছি আমি। ঠিক আছে, ফর সিন্স ফরের মধ্যে আমি একটা ব্যবহার করছি আমি অবজেক্ট, এটা অবজেক্ট ব্যবহার করছি। তাহলে খুব সহজে আপনি এইভাবে টেন্সকে, আপনি যে 12টা টেন্সের গঠন আমি আপনাকে দেখালাম,
যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। আমি আশা করি আপনি এই ভিডিওটা দেখার পর আপনার টেন্স নিয়ে যদি কোনো রকম একটু দুর্বলতা থেকে থাকে, সেটা কিছুটা হলেও আপনার সলভ হবে আশা করি। ঠিক আছে? আপনি যদি খুব মনোযোগ দিয়ে একটু দেখেন, একটু প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে উপকৃত হয়ে নিজে নিজে সেন্টেন্স মেক করতে পারবেন। যদি কোনো কোনো একটা অগোছালো পরীক্ষাতে হয় না অনেক সময়, যে একটা স্টোরি দেয়, যে স্টোরিটা আপনি জানেন না, কখনো শোনেননি, আপনি কিন্তু নিজের মতো একটা মিনিং করে একটা স্টোরি মেক করতে পারবেন সেই অর্থে, যদি আপনার না জানা থাকে সেক্ষেত্রে। সেক্ষেত্রে তো আমি আশা করি এই ভিডিওটা দেখার পর টেন্স বিষয়ে আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনার দূর হবে। তো আজকে এতটুকুই কথা বলছি, ইনশাল্লাহ নেক্সট যে ভিডিওটা থাকবে আমাদের, সেই ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।